নিয়মকানুন জেনে নেওয়া যাক, মানে এমন কিছু বিষয় যা আমরা হয়তো সচরাচর খেয়ালই করি না। দেখা যাক এই ভাষার গভীরে আসলে কি কাঠামো লুকিয়ে আছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘোরে, তাই না? এমনকি যারা জন্ম থেকে ইংরেজি বলেন তাদের কাছেও মাঝে মাঝে এই ভাষাটাকে বেশ অদ্ভুত আর খাপছাড়া মনে হতে পারে। কিছু নিয়ম তো একেবারে জলের মতো সোজা, আবার কিছু নিয়ম এতটাই জটিল যে মাথা ঘুরিয়ে দেয়। আর এই ভাষার দক্ষতা মাপার জন্য বিশ্বজুড়ে একটা গেটকিপার আছে, নামটা সবারই চেনা, টোফেল। এটা কিন্তু কোনো সাধারণ স্কুল পরীক্ষা না, এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড যা ঠিক করে দেয় কে ইংরেজি ভাষী দেশে পড়াশোনা বা কাজ করার জন্য কতটা তৈরি। তবে মজার ব্যাপার হলো, আজকে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে আসিনি, বরং আমরা টোফেলের অফিসিয়াল রুল বুকটাকেই একটা ডিটেকটিভের মতো ব্যবহার করব ভাষাটার ভেতরে রহস্যগুলো খুঁজে বের করতে। দেখা যাক এর ভেতরে কি সিক্রেট লুকিয়ে আছে। তাহলে শুরু করা যাক। ইংরেজিকে বাইরে থেকে যত জটিলই মনে হোক না কেন, এর একদম ভেতরে, মানে এর ফাউন্ডেশনে একটা খুব সিম্পল কিন্তু শক্তিশালী ব্লুপ্রিন্ট আছে। আর টোফেলের গাইড ঠিক এই জিনিসটাকেই বলছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন বা সাধারণ বাক্যরীতি। এই দেখুন, এটাই সেই মূল ব্লুপ্রিন্ট। খুবই সহজ। প্রথমে আসে সাবজেক্ট, মানে যে কাজটা করছে, তারপর ভার্ব, মানে কাজটা কি, এরপরে কমপ্লিমেন্ট, মানে যার ওপর কাজটা করা হচ্ছে, আর একদম শেষে মডিফায়ার, যেটা বলে দেয় কাজটা কখন বা কোথায় হলো। সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার, এই অর্ডারটা কিন্তু একদম পাকা, এটা সাধারণত ভাঙা যায় না। এবার একটা মজার উদাহরণ দেখা যাক। দেখুন, প্রথম বাক্যটাতে কিন্তু সব শব্দই ঠিক আছে, কিন্তু ব্লুপ্রিন্টটা ফলো করা হয়নি, তাই শুনতে কীরকম অদ্ভুত লাগছে, তাই না? শি ড্রোভ অন দ্য স্ট্রিট দ্য কার। না, ঠিক জমল না, কারণ সঠিক ব্লুপ্রিন্ট হল শি ড্রোভ দ্য কার অন দ্য স্ট্রিট। ভার্ব আর কমপ্লিমেন্টকে সাধারণত এভাবে আলাদা করা যায় না। এই একটা নিয়ম ভাঙলেই পুরো বাক্যের সুরটাই কেটে যায়। তো বাক্যের ব্লুপ্রিন্টটা তো বোঝা গেল, কিন্তু ইংরেজি জগৎটা এখানেই শেষ নয়। এবার আমরা এমন কিছু নিয়মের দিকে যাব যেগুলো অনেকটা গ্রামারের মাইন্ডফিল্ডের মতো, যেখানে পা ফেলার আগে পেছনের যুক্তিটা বুঝতে হয়, নাহলে বিপদ। এই নিয়মটা তো প্রায় সবাইকেই একবার না একবার ভুগিয়েছে। এ নাকি অ্যান। আমরা ছোটবেলা থেকে শিখেছি ভাওয়েলের আগে অ্যান বসে, কিন্তু আসল খেলাটা বানান নিয়ে নয়, খেলাটা হলো সাউন্ড বা উচ্চারণ নিয়ে। যেমন হাউজের এইচ সাউন্ডটা শোনা যায়, তাই এর আগে এ বসে, কিন্তু আওয়ার বা অনারে এইচ সাইলেন্ট থাকে, সাউন্ডটা শুরু হয় একটা ভাওয়েল দিয়ে, তাই সেখানে অ্যান বসে। দারুণ একটা ট্রিক, তাই না? আচ্ছা, এবার একটা কুইজের মতো হয়ে যাক। এই বাক্যটা দেখুন, নন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফিনিশ দি এক্সাম ইয়েট। খালি জায়গায় কি বসবে, ইজ নাকি আর? অনেকেই এখানে কনফিউজড হয়ে যান, কারণ নান শব্দটা শুনলে তো মনে হয় একজনও না, মানে সিঙ্গুলার, কিন্তু তারপরে আছে স্টুডেন্টস, যেটা প্লুরাল। তাহলে ঠিক কোনটা হবে? আর উত্তরটা হলো দুটোই হতে পারে। হ্যাঁ, টফেলের গাইড অনুযায়ী নানের পর ইজ বা আর দুটোই ব্যবহার করা যায়, তবে নিয়মটা হলো নান অফ দের পরে যে নাউনটা থাকে সেটার উপর নির্ভর করে। এখানে যেহেতু স্টুডেন্টস আছে, মানে প্লুরাল, তাই আর ব্যবহার করাটাই বেশি কমন বা প্রচলিত, যদিও ইজ লিখলেও সেটাকে পুরোপুরি ভুল বলা যাবে না। বেশ অবাক করার মতো একটা নিয়ম, তাই না? এখানে আরেকটা কমন ট্র্যাপ আছে। বাক্যটা দেখুন, দ্য বয়েজ ইন দ্য রুম আর স্টাডিং। এখানে মূল সাবজেক্ট কে? দ্য বয়েজ, তাই না? যেটা প্লুরাল, তাই ভার্ব হবে আর। কিন্তু অনেকেই বয়েজ আর আর এর মাঝখানে ইন দ্য রুম দেখে গুলিয়ে ফেলেন। তারা রুম শব্দটাকে সাবজেক্ট ভেবে ভুল করে ইজ বসিয়ে দেন। তাই সবসময় বাক্যের আসল সাবজেক্টকে খুঁজে বের করাটা খুব জরুরি। এতক্ষণ তো আমরা নিয়মকানুন দেখলাম। এবার আসা যাক এমন কিছু শব্দের জগতে যেগুলো রীতিমতো প্রতারণা করে, মানে দেখতে বা শুনতে একই রকম কিন্তু অর্থ একেবারে আলাদা। এদের কারণে যে কত ভুল বোঝাবুঝি হয় তার কোনো হিসাব নেই। প্রথমেই দেখা যাক এই জোড়াকে, প্রিন্সিপাল আর প্রিন্সিপাল। উচ্চারণ হুবহু এক, কিন্তু একটা প্যাল দিয়ে শেষ, যার মানে স্কুলের প্রিন্সিপাল, আর অন্যটা পিএলই দিয়ে শেষ, যার মানে হল কোনো নীতি বা আদর্শ। ভাবুন তো, একটা অক্ষরের এদিক ওদিক আর অর্থের কি বিশাল পরিবর্তন। এরপর আছে রাইজ আর রেজ। দুটোই উপরে ওঠার সাথে জড়িত, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। রাইজ মানে হলো নিজে নিজে ওঠা, যেমন সূর্য ওঠে, দ্য সান রাইজেস, এর কোনো অবজেক্ট লাগে না। অন্যদিকে রেজ মানে হলো অন্য কিছুকে উপরে তোলা, যেমন হাত তোলা, ইউ রেজ ইয়োর হ্যান্ড। এখানে ইয়োর হ্যান্ড হলো অবজেক্ট। এই অবজেক্ট থাকা বা না থাকার ব্যাপারটাই আসল। আর সবশেষে ইংরেজি ভাষার সম্ভবত সবচেয়ে কনফিউজিং জোড়াগুলোর একটা লাই আর লে।
লাই মানে হলো নিজে শোয়া বা কোথাও থাকা, যেমন আই নিড টু লাই ডাউন। কিন্তু লে মানে হলো কোনো কিছুকে রাখা, যেমন প্লিজ লে দ্য ফাইলস অন দ্য ডেস্ক। এই দুটো নিয়ে নেটিভ স্পিকাররাও মাঝে মাঝে সমস্যায় পড়েন, সুতরাং এটা বোঝাটা আসলেই খুব জরুরি। তাহলে টোফেলের এই রুলবুক ঘেটে আমরা আসলে কি বুঝতে পারলাম? এই সব নিয়মকানুন ইংরেজি ভাষা সম্পর্কে আমাদের কি ধারণা দেয়? এক কথায় বললে কয়েকটা জিনিস পরিষ্কার। প্রথমত, ইংরেজির একটা কোর্স স্ট্রাকচার বা ব্লুপ্রিন্ট আছে যা প্রায় সব বাক্যই মেনে চলে। দ্বিতীয়ত, এর জটিল নিয়মগুলো আসলে যুক্তির ওপর নির্ভরশীল, শুধু মুখস্থ করার বিষয় নয়। উচ্চারণের উপর, কনটেক্সটের ওপর অনেক কিছু নির্ভর করে। আর সবশেষে, শব্দ জানা মানে শুধু তার মানে জানা নয়, তার সঠিক ব্যবহার আর সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝা। কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। টোফেলের মতো পরীক্ষাগুলো কি আসলেই ভাষায় সাবলীলতা বা ফ্লুয়েন্সি মাপে, নাকি শুধু নিয়মের বই মুখস্থ করার ক্ষমতা যাচাই করে?